আবারও কঠোর ভাষায় যুক্তরাষ্ট্রকে হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি বা আনসারুল্লাহ। তারা ঘোষণা করেছে ইরানে কোনো ধরনের সামরিক হামলার চেষ্টা হলে লোহিত সাগর ও আশেপাশের জলসীমায় অবস্থানরত মার্কিন রণতরী ও নৌবহরকে সরাসরি লক্ষ্যবস্তু করা হবে। একই সঙ্গে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের বিরুদ্ধেও নতুন করে আক্রমণের হুমকি দিয়েছে এই গোষ্ঠী, যা মধ্যপ্রাচ্য ও বৈশ্বিক বাণিজ্যের জন্য বড় ধরনের উদ্বেগ সৃষ্টি করেছে। কিন্তু যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে নাকানি চুবানি খাওয়ানো এই বাহিনী কতটা শক্তিশালী? হুতিদের সামরিক সংগঠন গত কয়েক বছরে স্থানীয় বিদ্রোহী গোষ্ঠী থেকে একটি শক্তিশালী প্রাদেশিক শক্তিতে পরিণত হয়েছে। নেতৃত্বে রয়েছেন আব্দুল মালিক আল হুতি। সামরিক বিশ্লেষণে দেখা গেছে এসবই হুতি আন্দোলনের কাছে বর্তমানে আনুমানিক 2 লক্ষেরও বেশি যোদ্ধা ও সমর্থক রয়েছে। তাদের হাতে রয়েছে বিভিন্ন ধরনের হুমকি স্বরূপ অস্ত্র, যার মধ্যে রয়েছে দীর্ঘ পাল্লার ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র, উন্নত মানের ড্রোন, অ্যান্টিশিপ মিসাইল এবং বিস্ফোরকবাহী নৌ ড্রোন। এসব অস্ত্রের মাধ্যমে তারা লোহিত সাগর, বাব আল মান্দেব প্রণালী ও আশেপাশের জলসীমায় কৌশলগতভাবে শক্ত অবস্থান ধরে রেখেছে। গত কয়েক বছরে ইরানের সহায়তায় তাদের সামরিক সক্ষমতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। হুতিরা এই অস্ত্রগুলো ব্যবহার করে লোহিত সাগরে একাধিক সফল হামলা চালিয়েছে। 2023 সাল থেকে গত কয়েক বছরে তারা শতাধিক বাণিজ্যিক ও সামরিক জাহাজে হামলা চালিয়েছে বা হামলার চেষ্টা করেছে, যার ফলে বহু আন্তর্জাতিক শিপিং কোম্পানি এই রুট এড়িয়ে চলতে বাধ্য হয়েছে এবং বৈশ্বিক পণ্য পরিবহন ব্যাহত হয়েছে। সম্প্রতি প্রকাশিত এক ভিডিও বার্তায় হুতিদের সামরিক মুখপাত্র লোহিত সাগর ও আরব সাগর দিয়ে চলাচলকারী জাহাজগুলোর দিকে ইঙ্গিত করে বলেন, শীঘ্রই পরবর্তী পদক্ষেপ আসছে। বিশ্লেষকদের মতে এটি কেবল প্রতীকী হুঁশিয়ারি নয়, বরং সম্ভাব্য সমন্বিত সামরিক অভিযান শুরুর ইঙ্গিত। বিশ্লেষকদের মতে ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমন ও তেহরানের উপর যুক্তরাষ্ট্রের চাপ বাড়ার সঙ্গে হুতিদের এই নতুন হুঁশিয়ারি গভীরভাবে জড়িত। হুতিরা নিজেদেরকে ইরানের নেতৃত্বাধীন প্রতিরোধ অক্ষ এর অংশ হিসেবে তুলে ধরে, যেখানে লেবাননের হিজবুল্লাহ ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইরানপন্থী মিলিশিয়াও অন্তর্ভুক্ত। ফলে ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপ তাদের কাছে সরাসরি নিজেদের অস্তিত্বের উপর আঘাত হিসেবে বিবেচিত হচ্ছে। এই উত্তেজনার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যপ্রাচ্যের দিকে অতিরিক্ত সামরিক শক্তি পাঠানোর নির্দেশ দিয়েছেন। বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন, একাধিক গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার এবং সহায়ক যুদ্ধজাহাজ ইতোমধ্যে ওই অঞ্চলে পৌঁছেছে। ট্রাম্প স্পষ্টভাবে বলেছেন, ইরানের শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের উপর সহিংস দমন, গণগ্রেফতার কিংবা গণহারে মৃত্যুদণ্ড কার্যকর হলে যুক্তরাষ্ট্র সামরিক পদক্ষেপ নিতে দ্বিধা করবে না। মার্কিন এই কঠোর বার্তার পর ইরানও পাল্টা প্রস্তুতি নিতে শুরু করেছে। দেশটি নির্দিষ্ট এলাকায় আকাশ সীমায় বিমান চলাচলে নিষেধাজ্ঞা জারি করেছে এবং যে কোনো হামলার মুখে কঠোর ও বহুমাত্রিক প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার ব্যক্ত করেছে। হুতিদের নতুন করে যুদ্ধের দামামা বাজানোর ইঙ্গিত দিচ্ছে যে মধ্যপ্রাচ্যের সংঘাত আবারও সমুদ্রপথে ভয়ঙ্কর রূপ নিতে পারে, যার প্রভাব পড়বে আন্তর্জাতিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতিতে। বিরল ও কৌশলগত খনিজ সম্পদের বৈশ্বিক প্রতিযোগিতায় নতুন শক্তি হিসেবে আবির্ভূত হচ্ছে সৌদি আরব। দেশটির দাবি, তাদের ভূগর্ভে প্রায় 25 লাখ কোটি ডলার মূল্যের খনিজ সম্পদ মজুত রয়েছে। এসব সম্পদের মধ্যে রয়েছে সোনা, তামা ও দস্তার মতো প্রচলিত ধাতুর পাশাপাশি লিথিয়াম ও অন্যান্য বিরল খনিজ, যা বৈদ্যুতিক যান, নবায়নযোগ্য জ্বালানি প্রযুক্তি এবং আধুনিক সামরিক সরঞ্জাম তৈরিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সম্প্রতি রিয়াদে অনুষ্ঠিত ফিউচার মিনারেলস ফোরাম এ সৌদি কর্তৃপক্ষ এসব তথ্য তুলে ধরে। বিশ্লেষকদের মতে এটি কেবল অর্থনৈতিক বৈচিত্র্যকরণের উদ্যোগ নয়, বরং তেল নির্ভরতা কমিয়ে বৈশ্বিক ভূ রাজনীতিতে সৌদি আরবের কৌশলগত প্রভাব বাড়ানোর একটি দীর্ঘমেয়াদী পরিকল্পনার অংশ। আন্তর্জাতিক জ্বালানি সংস্থা আইইএ এর তথ্য অনুযায়ী বর্তমানে বিরল খনিজ উত্তোলন ও পরিশোধনের ক্ষেত্রে চীনের একচেটিয়া আধিপত্য রয়েছে। বিশ্বে পরিশোধিত বিরল খনিজের 90%-এরও বেশি এবং খনন উৎপাদনের প্রায় 60% চীনের নিয়ন্ত্রণে। যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণা সংস্থা শেফ এর খনিজ কেন্দ্রের নির্বাহী পরিচালক অ্যাবিগেইল হান্টার বলেন, পরিকল্পিত ও দীর্ঘমেয়াদী বিনিয়োগের ফলে চীন এই খাতে বহু দশক এগিয়ে গেছে। এই বাস্তবতায় সৌদি আরব নিজেদের সম্ভাবনাকে কাজে লাগাতে খনিজ খাতে বিনিয়োগ বাড়াচ্ছে। এসএনডিপি গ্লোবালের তথ্য অনুযায়ী 2021 থেকে 2025 সালের মধ্যে সৌদি আরবের
খনিজ অনুসন্ধান বাজেট বেড়েছে প্রায় 595%। একই সঙ্গে দেশি ও বিদেশি কোম্পানিকে নতুন খনি অনুসন্ধান ও উত্তোলনের লাইসেন্স দেওয়া হচ্ছে, যাতে দ্রুত এই খাতকে বাণিজ্যিকভাবে কার্যকর করা যায়। তবে বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, খনিজ উত্তোলন ও পরিশোধন একটি দীর্ঘ ও ব্যয়বহুল প্রক্রিয়া। একটি পরিশোধন কেন্দ্র গড়ে তুলতে সাধারণত 3 থেকে 5 বছর সময় লাগে, আর পূর্ণাঙ্গ উৎপাদনে যেতে অনেক ক্ষেত্রে 1 দশক বা তারও বেশি সময় প্রয়োজন হয়। ফলে এই খাতে বিনিয়োগের সুফল পেতে সৌদি আরবকে ধৈর্য ও ধারাবাহিকতা বজায় রাখতে হবে। সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত খনি কোম্পানি মা আদেন আগামী 10 বছরে খনিজ ও ধাতু খাতে প্রায় $110 বিলিয়ন বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী বব উইল্ট জানিয়েছেন, এই উচ্চাভিলাষী লক্ষ্য পূরণে আন্তর্জাতিক অংশীদারিত্ব অত্যন্ত জরুরি, কারণ এককভাবে এত বড় পরিসরের প্রকল্প বাস্তবায়ন সম্ভব নয়। খনিজ খাতে সৌদি আগ্রহ যুক্তরাষ্ট্রের কৌশলগত দৃষ্টিও কেড়েছে। সাম্প্রতিক সময়ে চীন সামরিক কাজে ব্যবহৃত কিছু বিরল খনিজ রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় বিকল্প সরবরাহ ব্যবস্থা গড়ে তোলার চেষ্টা করছে ওয়াশিংটন। এরই অংশ হিসেবে সৌদি আরবে একটি নতুন বিরল খনিজ পরিশোধন কেন্দ্র স্থাপনে যৌথ উদ্যোগ নিয়েছে মার্কিন প্রতিষ্ঠান এমপি ম্যাটেরিয়ালস, সৌদি মা আদেন এবং যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর। সৌদি আরবের বিপুল খনিজ সম্ভাবনা শুধু দেশটির অর্থনীতির ভবিষ্যৎ রূপান্তরের ইঙ্গিতই দিচ্ছে না, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যে নতুন মাত্রা যোগ করার সম্ভাবনাও তৈরি করছে। ইউরোপীয় ইউনিয়নের বহু দেশ যখন অভিবাসন নীতিতে কড়াকড়ি আরোপ করছে, তখন সম্পূর্ণ ভিন্ন পথে হাঁটল স্পেন। সোমবার 26 জানুয়ারি স্পেন সরকার বামপন্থী পদেমোস দলের সঙ্গে এক যুগান্তকারী চুক্তির মাধ্যমে প্রায় 5 লাখ অনিয়মিত অভিবাসীকে বৈধতার আওতায় আনার সিদ্ধান্ত নিয়েছে। এই তালিকায় বাংলাদেশি সহ দক্ষিণ এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার বিপুল সংখ্যক অভিবাসী রয়েছেন। সরকার জানিয়েছে, দ্রুত বাস্তবায়নের জন্য একটি রাজকীয় ডিক্রি জারি করা হবে। মঙ্গলবার 27 জানুয়ারি মন্ত্রিসভায় অনুমোদনের পরপরই এটি কার্যকর হবে। এর ফলে দীর্ঘ সংসদীয় বিতর্ক ছাড়াই সিদ্ধান্ত বাস্তবায়নের পথ খুলে গেল। বিশ্লেষকদের মতে এটি কেবল নীতিগত পরিবর্তন নয়, বরং ইউরোপে সাম্প্রতিক সময়ের সবচেয়ে বড় মানবিক ও অর্থনৈতিক নিয়মিতকরণ কর্মসূচি। একবিংশ শতাব্দীতে ইউরোপের কোনো দেশ এত বড় পরিসরে অভিবাসীদের বৈধতার সুযোগ দেয়নি। অতীতে ইতালি ও গ্রিস সীমিত খাতে নিয়মিতকরণ করলেও স্পেনের এই ডিক্রি গৃহস্থালী কাজ, কৃষি, নির্মাণ থেকে শুরু করে প্রযুক্তি ও স্টার্টআপ খাত সব ক্ষেত্রেই প্রযোজ্য। 2005 সালে সাবেক প্রধানমন্ত্রী হোসে লুইস রদ্রিগেজ জাপাতেরোর সময় নেওয়া নিয়মিতকরণ কর্মসূচিকেও এটি ছাড়িয়ে গেছে। তখন প্রায় 6 লাখ অভিবাসী বৈধতা পেয়েছিলেন। তবে বর্তমান সিদ্ধান্তের কাঠামো আরও বিস্তৃত ও অন্তর্ভুক্তিমূলক। বার্সেলোনা, মাদ্রিদ ও ভ্যালেন্সিয়ার মতো শহরে বসবাসরত হাজার হাজার বাংলাদেশি অভিবাসীর জন্য এই ডিক্রি বড় স্বস্তি নিয়ে এসেছে। ধারণা করা হয়, বর্তমানে স্পেনে 50,000-এর বেশি বাংলাদেশি বসবাস করছেন, যাদের একটি উল্লেখযোগ্য অংশ দীর্ঘদিন ধরে বৈধ কাগজপত্রের অভাবে অনিশ্চিত জীবনযাপন করছিলেন। বিশেষজ্ঞদের মতে, এই নিয়মিতকরণের ফলে 15 থেকে 20 হাজার বাংলাদেশি সরাসরি উপকৃত হতে পারেন। তারা বৈধ শ্রম চুক্তি করতে পারবেন, সরকারি স্বাস্থ্য সেবা পাবেন এবং দেশে পরিবারের সঙ্গে নির্বিঘ্নে যাতায়াতের সুযোগ পাবেন। স্পেন সরকারের এই সিদ্ধান্তের পেছনে রয়েছে স্পষ্ট অর্থনৈতিক হিসাব। দেশটির কল্যাণ রাষ্ট্র টিকিয়ে রাখতে বিপুল শ্রমশক্তির প্রয়োজন। সরকার আশা করছে, এই নিয়মিতকরণের মাধ্যমে প্রতি বছর প্রায় 2 বিলিয়ন ইউরো কর ও সামাজিক নিরাপত্তা তহবিলে যোগ হবে। বিশেষ করে নির্মাণ শিল্প, পর্যটন খাত, কৃষি এবং বয়স্কদের যত্ন ও সেবা খাতে দীর্ঘদিনের শ্রম সংকট কমাতে এই সিদ্ধান্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, যেখানে দক্ষিণ এশীয় অভিবাসীরা আগে থেকে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছেন। প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ ও পদেমোস দলের এই উদ্যোগকে রাজনৈতিক বিশ্লেষকেরা একটি মাস্টার স্ট্রোক হিসেবে দেখছেন। সংসদীয় ভোট এড়িয়ে নির্বাহী আদেশের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়ায় বিরোধীদের বাধা দেওয়ার সুযোগ কমে গেছে। ফলে অনিশ্চয়তায় থাকা প্রায় 5 লাখ মানুষের জন্য বৈধ জীবনযাপনের দরজা কার্যত সঙ্গে সঙ্গেই খুলে যাচ্ছে, যা ইউরোপের অভিবাসন ইতিহাসে একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত হচ্ছে।